নেতার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। ছোটবেলায় বাড়িতে প্রণব বাবুকে দেখেছি, সুশীল ধারাকে দেখেছি, বাবার সঙ্গে কাজ করতে দেখেছি অতুল্য ঘোষকে, বিজয় সিং নাহার, প্রফুল্ল সেন। সেই সময়কার যারা তাবড় তাবড় সিপিএম নেতা তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। পরবর্তী ক্ষেত্রে প্রিয়দা রাজনৈতিক গুরু হিসেবে অনেকাংশে ছিলেন। পরে আরো সমস্ত কংগ্রেস এবং অন্য অন্য পার্টির নেতাদের দেখার সুযোগ হয়েছে। আমি পশ্চিমবঙ্গের গত 35-40 বছরের রাজনীতির সঙ্গে সর্বতোভাবে সম্পৃক্ত হয়ে জড়িয়ে আছি এবং সেই রাজনৈতিক ধ্যান ধারণা, ভ্যালু বেসড পলিটিক্স, সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। বিজেপিতে 2014-তে যোগদানের পরের বছরই বিজেপি আমাকে সহসভাপতি, রাজ্যের সহসভাপতি করে এবং তারপরের বছর আরেকটি দায়িত্ব দেয় তার সঙ্গে সঙ্গে, সেটা অনেকেরই অজানা আছে। সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিস এন্ড পলিটিক্যাল ফিডব্যাক। এই পলিটিক্যাল ফিডব্যাক একটা ডিপার্টমেন্ট আছে বিজেপি, রাজ্য বিজেপি, সেই তার দায়িত্ব আমাকে দেওয়া হয়। একটা রাজনৈতিক দলের রাজনৈতিক অ্যানালিসিস, রাজনৈতিক ফিডব্যাক, রাজনৈতিক বিশ্লেষণ সেই রাজ্যের, সেটা কেন্দ্রকে নিয়মিত পাঠানোর দায়িত্ব ছিল আমার এবং সেই হিসেবে সেই কাজ 2021-এর নির্বাচনের আগে এবং 2021-এর নির্বাচনের পরে আর 2-3 মাস পর্যন্ত আমি করে এসেছি, যে কেন্দ্রীয় বিজেপিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং তার উপরে বিশ্লেষণ পাঠানোর দায়িত্ব ছিল আমার। আমি সেইখান থেকে কয়েকটি কথা আপনাদের সামনে রাখছি। প্রারম্ভিক যেটা আমি বললাম, তারপরে যে বিজেপি 2016 ইলেকশন আমরা দেখেছি, যেখানে 3টি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল। তারপরে 2019-এর নির্বাচনে আমরা 18টি সিট জিতে আসি বিজেপি এই রাজ্যে, একটা অভূতপূর্ব একটা জায়গায় পৌঁছে রাজ্য বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসে শাসক দলের, এবং অনেকেই আশায় বুক বাঁধেন, রাজনৈতিক কর্মী তাছাড়াও জনসাধারণ, যে সামনের দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তারা স্ট্রাইকিং ডিস্টেন্সে পৌঁছে যায়। কিন্তু আমি যেটা বললাম, রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে আমার তারপর থেকেই আমার মনে হয়েছিল যে যে কোনো কারণেই হোক না কেন, বিজেপির এই উত্থানকে কেন্দ্রীয় কিছু নেতা এবং রাজ্যের কয়েকজন কতিপয় নেতা যে কোনো কারণেই হোক তারা ভালোভাবে মেনে নিতে পারছেন না, এবং তখনই একটা বিশেষ পর্যায় শুরু হয় যে বাংলার বিজেপিকে উইক করে, দুর্বল করে, সামগ্রিক বিজেপি আছে ভারতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসন করছে দেশ। সুতরাং 2019-এর পর থেকে একটা পর্যায়ে এই বাংলায় দেখতে পাই যে বাংলার যেসব নেতারা, যেসব কর্মীরা ওই 18টা আসন এবং 2টি আসন অল্পের জন্য হেরে যাওয়া এই পর্যায়ে বিজেপিকে নিয়ে আসলো, তাদের ওপর আর ভরসা করা যাবে না, এই রকম একটা উদ্যোগ শুরু হলো। এবং ছোট করে বললে সেই উদ্যোগের পরিণতি 2021-এর নির্বাচনের আগে আস্তে আস্তে তার স্পিড বাড়লো, গিয়ার চেঞ্জ হলো, গিয়ার শিফটিং,
ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার, দ্রুততার সঙ্গে শুরু হলো যে হয় অন্য দল থেকে লোক নিয়ে আসতে হবে, নয় বাইরে বাংলার বাইরের লোকজন নিয়ে এসে রাজ্যের বিজেপিকে তড়ি পার করাতে হবে। এই জায়গাটা আমরা দেখলাম এবং আপনাদের কাছে আজকে বলতে দ্বিধা নেই যে পলিটিক্যাল ফিডব্যাক আমি সেই সময় ক্রমান্বয়ে কেন্দ্রের কাছে পাঠিয়েছি, তখন আমি বলেছি যে এটা ঠিক রাস্তা হচ্ছে না। কারণ যে জনসাধারণ বিজেপির কে মনে করছে একটা অল্টারনেট ফোর্স যে ক্ষমতায় আসতে পারে, পশ্চিমবঙ্গে যেটা হয়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি তৈরি করেছিলেন, জনসংঘ করেছিলেন, তারই ফলশ্রুতি ভারতীয় জনতা পার্টি সেই পশ্চিমবঙ্গে যেটা আগে 3-4-5% দল ছিল, সেই দল 40% ভোট পেয়েছে 2019-এ। সেই যে স্ট্রাকচার ছিল, সেই যে ধাঁচা ছিল, যে জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ কমিটি তৈরি হচ্ছে, লোকে নামছে রাস্তায়, তাদের উপর ভরসা করা উচিত। কিন্তু আমরা আশ্চর্যভাবে দেখলাম ক্রমাগত তাদেরকে, সেই ধাঁচাকে ইগনোর করা হলো এবং দুর্বল করা হলো। তার বদলে দেওয়া হলো বাইরের থেকে কিছু লোকজন নিয়ে আসা হলো এবং একই সঙ্গে বাইরের মানে হচ্ছে, আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের এই অন্য রাজনৈতিক দল, আর তার সঙ্গে হলো পশ্চিমবঙ্গের বাইরের লোকজন নিয়ে আসা। যেটা আপনারা দেখেছেন যে আমাদের বিরুদ্ধে দল, যে শাসক দল, তারা সেটাকে বললো বহিরাগত। এবং আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। এই যে একটা স্ট্র্যাটেজির চেঞ্জ হলো, এটাতে আমাদের তখন মনে হয়েছে, আমি জানিয়েছি যে বহু কর্মী তারা লড়াই করে মারা গেছে, বহু কর্মীর মৃতদেহতে আমাদের মালা দিতে হয়েছে। সেই রক্তের যে বিনিময়ে আমরা শক্তিশালী হয়েছিলাম, সেইটাকে ঠকানো হয়েছে এই নতুন স্ট্র্যাটেজিতে। তাদের সঙ্গেই প্রতারণা করা হয়েছে। ওই গ্রাউন্ড লেভেলের হাজার লক্ষ কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং সেই সময়ের একটি কথা আমি না বলে পারছি না, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন একটি মিটিংয়ে পরিষ্কার বললেন যে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায় সেই সময় ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সংগঠন, দিলীপ ঘোষ সভাপতি। নির্বাচন আর কয়েক মাস বাকি আছে, 6-7 মাস বাকি আছে। বলেন এদের দুজনকে বাদ দিয়েই আমরা এই রাজ্যে বিজেপিকে জয়ী করে আমরা দেখিয়ে দেব। আমরা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে লোক এনে এই রাজ্যে আমরা বিজেপিকে সত্তাতে এনে আমরা দেখিয়ে দেবো যে তোমাদের কোনো দরকার নেই। এই ঘটনা ঘটেছে। এবং সব থেকে বড় কথা, আমি আগে কংগ্রেস রাজনীতি করেছি, সেখানে দেখতাম সেন্ট্রাল কমান্ডের দাপট। এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পার্টি উইথ ডিফারেন্স, সেখানেও তৎকালীন অবস্থায় এই বাংলার যে নেতা, তার গুরুত্ব, সেটাকেও খর্ব হতে দেখেছি। সেখানে কিছু বলার জায়গা ছিল না। এবং আপনারা জানেন ভোট পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে। ভোটের পরে 2রা মে আপনারা জানেন নির্বাচন ফলাফল সকাল থেকে বেরোতে শুরু করলো। দুপুর 12টার মধ্যে আমাদের তখন হেস্টিংসের অফিস, বিজেপির অফিস, সেই হেস্টিংসের অফিসে 12টার পর থেকে যত বড় বড় গাড়ি নিচে দাঁড়িয়ে ছিল, সেগুলো নিষ্ক্রমণ শুরু হলো।
বড় বড় নেতারা তাদের অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি বলছেন কিতনা জলদি ফ্লাইট মিলেগা, দিল্লি কা ফ্লাইট। এবং তারা সবাই যখন 12টা 12:30 ওই অফিস ফাঁকা হতে শুরু করলো, আপনারা অনেকেই ছিলেন এখানে যারা আছেন, এবং 5টার সময়, বিকেল 5টার সময় যখন দেওয়ালের লিখন পরিস্ফুট, কয়েক জায়গায় সামান্য, কয়েক জায়গায় তখনও গণনা বাকি আছে, তার মধ্যে নন্দীগ্রাম একটি ছিল, বিধায়ক মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেদিনও বিজেপির রাজ্য অফিসে এই ভয়ঙ্কর ঘটনা, তাকে ফেস করার জন্য কোন বিজেপির নেতাকে দেখা যায়নি। তখনও আমাকেই বলা হয় প্রেসকে গিয়ে সামলান। এইরকম ঘটনা পেরিয়ে এসে আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে, তাতে আপনারা শুনেছেন আন্দোলন হয়নি, কোর্টে গেছি আমরা অনেকবার। আমাদের কর্মীদের যারা মার খেয়েছে, যারা বাইরে থেকেছে, যাদের বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, সদর বনে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, সেই জেলায় থাকা, সেই মন্ডলে যাওয়া, তার থেকে সবাই বলেছে যে হাইকোর্টে করে সেইটা কাগজে বেরোলে বোধহয় সেইটা তাদের বেশি সাহায্য হবে। আমি যেহেতু আবার বললাম 40 বছর এই রাজনীতি দেখছি, বাংলার রাজনীতি, আমার বারবার মনে পড়ে যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009, 2008 এই সময় থেকে ক্ষমতায় আসার জন্য বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন তিনি হাইকোর্টের উপর নির্ভর করে লড়াই করেননি। তিনি মাঠে ময়দানে, রাস্তায়, মাঠে ঘাটে, হাটে বাটে, মাঠে ময়দানে, রাস্তায় তিনি লড়াই করে এসেছিলেন, কারণ সেটাই হচ্ছে বাংলার রাজনীতি। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে, 2021-এর নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে দুটো জিনিস হল। এক, নির্বাচনে যেখানে বলা হচ্ছিল আমরা জিততে চলেছি, সকলকে বলা হয়েছিল যে আপনাদের না হলেও আমরা জিতে আসবো, আগলাবাদ দোষা পার, সেইখানে যখন 77-এ আটকে গেলাম আমরা, এই নির্বাচনের এইরকম ফলাফল কেন হলো তার কোনো পর্যালোচনা হলো না, কোন জায়গায় পর্যালোচনা হলো না। এবং ভার্চুয়াল মিটিং এ কেউ যদি কথা তুলতে গেছেন, তাকে সঙ্গে সঙ্গে হয় চুপ করিয়ে দেওয়ানো হয়েছে, কিংবা ভার্চুয়াল মিটিং বলে আমাদের যারা আইটি দেখেন তাদের বলা হয়েছে অমুকের মাইকটা অফ করে দাও। এই ঘটনাও হয়েছে। সুতরাং একটা রাজনৈতিক দল আমরা মনে করতেই পারি আমরা জিতবো, এবং এটা হতেই পারে, সেই পরিমাণ আমাদের আসন আমরা পেলাম না, তাহলে কিসের জন্য এটা হলো? ভবিষ্যতে কোন জায়গায় আমরা এটাকে নিয়ে যাব, কিভাবে দোষ ত্রুটিকে আমরা লাঘব করব, সেগুলোকে শুধরে নেব, তার কোনো আলোচনাই হলো না। রোগীর শরীরে যদি, মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, তাকে চাদর ঢাকা দিয়ে দিলে সে রোগ ছাড়ে না, তার ডায়াগনোসিস করতে হয়, তার ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু আশ্চর্যভাবে আমি অন্তত আমার কথা বলতে পারি, দেখলাম যে কোনো পর্যালোচনা হলো না, কোন স্টেজে নয়, সেই গ্রাউন্ড লেভেল থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত, বুথ লেভেল থেকে রাজ্য স্তর পর্যন্ত কর্মীদের একটাই কথা ছিল, কেন এমন হলো আপনারা দেখুন, ভাবুন, চিন্তা করুন। কিন্তু সেটা করা হলো না, চাদর ঢেকে দেওয়া হলো। কারণ গতকাল সন্ধ্যেবেলার ঘটনায় আমার মনের ওপর থেকে এই যে বেদনা, ব্যথা, যে একটা দল করছি সেখানকার
রিপোর্টগুলি ফিডব্যাক, পলিটিক্যাল ফিডব্যাকের দায়িত্ব হিসেবে সেটা যে খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, প্রশংসিত হয়েছে, সেটা আপনারা মনে করবেন না। আজকে আমি আপনাদের সামনে এই ঘটনাগুলো বলছি কারণ গতকাল সন্ধ্যেবেলার ঘটনায় আমার মনের উপর থেকে এই যে বেদনা, ব্যথা, যে একটা দল করছি সেখানকার সব থেকে নিচু বুথ কর্মী, নিচের কর্মী যারা, তাদের পাশে দাঁড়াতে গেলে এগুলোর দরকার ছিল। কিন্তু আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্য অফিস, যেটা এখন একটা মানে সিকিউরিটির বজ্র আটুনিতে ঘিরে ফেলা হয়েছে, সিকিউরিটির লোক বেশি, অন্যের দিকে ঢিল ছুটছেন আর সব রকম সংযোগহীন হয়ে যাচ্ছেন বলেই আমাদের ধারণা। মহার্ঘ সব বড় বড় হলে মিটিং করে কর্মীদের ডেকে নিয়ে এসে একদিনের একটা সভা করে তাদের কোনো কথা বলতে না দিয়ে তাদেরকে কি করতে হবে তার জয়গান শুনিয়ে একটা পলিটিক্যাল পার্টি লড়াইয়ের জায়গায় আসতে পারে না। কারণ বাংলার ইতিহাস হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এসছে তারা লড়াই করে এসছে। আমার মনে হয় এখনো সময় আছে, যদি বিজেপি তার এই রকম কেন্দ্রিকতা ভুলে প্রথমে মানুষ নিজের কর্মীদের পাশে, তারপরে পশ্চিমবঙ্গের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলেই এই পার্টি সামনের দিনে আবার উপরে উঠে আসতে পারে। একটাই ছোট এক্সাম্পল দেব। সব থেকে বড় এখন আলোচনা চলছে, আজকের খবরের কাগজেও আছে, আপনারাও দেখিয়েছেন, সমস্ত ইলেকট্রনিক মিডিয়াও দেখেছেন, একটা পর্যায়ে একটা ডাইনামিক্স অফ পলিটিক্স হচ্ছে এটাই। কিন্তু যে ভাবে এটা করা হলো, যে প্রক্রিয়ায় করা হলো, কেউ দায় নিতে রাজি হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে কাজের লোকের থেকে কাছের লোক এই তত্ত্বের ওপর এই কমিটি নাকি তৈরি হয়েছে। অধিকাংশ জেলা, আমাদের এখন বিজেপিতে 42টি সাংগঠনিক জেলা, তার মধ্যে অন্তত 32টা, এবং আমি এটা বলছি না, আমি কোট করছি আমাদের এলওপিকে, শুভেন্দু বাবুকে কোট করছি, যে অন্তত 32টা জেলা এমন সভাপতি যে জেলার লোকরাই তাকে চেনেন না। আর এই কথা উনি বলার সময় আরেকটি কথা বলেছেন যে আমি যখন বলছি তখন দিলীপ বাবু বলছেন, আরে আপনি তো 1-1.5 বছর হলো এসছেন, আমি 6 বছর ছিলাম সভাপতি, আমি চিনি না কাউকে। কে দায়িত্ব নেবে এটা? এই যে জায়গা, তার সঙ্গে আরো একটা অ্যাড করছি আপনাদের কাছে, যে একজন মাইনরিটিকে পাওয়া গেল না। পুরো জায়গা যেখানটাতে এতজন পদাধিকারী এবং মাইনরিটি যে আমাদের মোর্চা, সেখানেও করা হলো একজন খ্রিস্টানকে, হ্যাঁ মাইনরিটি খ্রিস্টান, একজনও আমরা যাদের মুসলমান বলি 30% ভোট, যাদের জন্য আমাদের সর্বভারতীয় পার্টি, তারা চিন্তা করছেন আমাদের যে পরিবার, সংঘ পরিবার, তাদের যে মুসলমান মোর্চা আছে, সেল আছে, তারা বলছেন আমরা সকলের পাশে দাঁড়াতে চাই এই রাজ্যে। এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে প্রথম যখন জনসংঘ হয় 51 সালে, সেই 51 সালে প্রথম মিটিং হয়েছিল গড়বেতাতে, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেই কমিটিতে সহসভাপতি ছিলেন আব্দুল আলী। আর আজকের বিজেপি দেখুন, এই রাজ্য বিজেপিতে
একজনও আমরা মুসলমান নেতাকে পেলাম না। দুঃখ করে আমাদের একজন মুসলিম নেত্রী বলেছেন যে আমাকে দিল্লির একটা পোস্টে পাঠিয়ে দিয়েছে, বলছে আপনি ওইটা নিয়ে থাকুন। আমি না ঘরের না ঘাটের, আমি হিন্দি বুঝতে পারি না, বলতেও পারি না, পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। মুর্শিদাবাদের নেত্রী, দক্ষিণ দিনাজপুরে, এখন বহরমপুরে থাকেন। এটা হচ্ছে একটা আপেল গাছ তুলে নিয়ে এসে মরুভূমিতে লাগিয়ে দেয়, বলুন লাগিয়েছি তো, দিয়েছি তো জায়গা, ফল না হলে আমি আর কি করব? আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে, যেটা আপনারাও জানেন, আমি শুধু উল্লেখ করছি। বহু অভিজ্ঞতা সম্পন্ন লোককে বলা হয়েছে তোমাদের এখন বিজেপিতে কাজ করার দরকার নেই। ভালো, রাজ্যের সভাপতি তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন 2.5 বছর, তাই বলে কি সভাপতি হতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। রাজ্যের যিনি তারপরেই ক্ষমতার ভার কেন্দ্র, সাধারণ সম্পাদক সংগঠন, তার পশ্চিমবঙ্গের রাজনীতির অভিজ্ঞতা হচ্ছে 2 বছর। এই দুটি প্রধান শক্তি, তাদের সম্মিলিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে 5 বছরের কম। আর লড়াই হচ্ছে কার সঙ্গে? লড়াই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেত্রী, আর সেই তৃণমূল আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সারা ভারতে এখন মনে করা হয় একজন রাজনৈতিকভাবে অতি কুশলী, স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী। আমাদের পছন্দ না হতে পারে, আমাদের বিপক্ষে আছেন, কিন্তু এই তথ্য তো অস্বীকার করা যায় না। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামবো 3 দিন প্র্যাকটিস করে, জীবনে যে ফুটবল খেলেনি, একজনকে বলে দিলাম। এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি, কারণ এইগুলো ছোট ছোট ঘটনায়, এই ঘটনাগুলো আমার ফিডব্যাকে পাঠিয়েছি, রাজনৈতিক ফিডব্যাক কেন্দ্রের কাছে। সেটা কি তার হয়েছে আমি জানি না। বর্তমান অবস্থা, সারা রাজ্যে বিজেপি কর্মীরা ভালো নেই, দুঃখে আছে, কষ্টে আছে, পালিয়ে আছে, মার খেয়ে আছে, কোণে গিয়ে চুপচাপ বসে আছে। তাদেরকে তোলার যে বন্দোবস্ত, তাদের উৎসাহ কে দেবে? রাজনৈতিক দিশা কে দেখাবে? এই প্রশ্ন আজকে বড় হয়ে এসছে, যেখানটাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলে যান মিটিং এ, যেটা আবার মিডিয়ার সামনে শেয়ার করা হয়, যে 10ই জানুয়ারির মধ্যে সমস্ত জেলা কমিটি প্রস্তুত হয়ে যাবে, সমস্ত রাজ্যের মোর্চা কমিটি প্রস্তুত হয়ে যাবে। আর যেটার জন্য আজকেও একটা মিটিং হচ্ছে, আজকে 25 তারিখ, কোন জেলা কমিটি এখনো হয়নি, হিমশিম খাচ্ছে। 7টা মোর্চা রাজ্যের, কোন মোর্চা কমিটি এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, কেউ জানে না। প্রত্যেকে ভাবছে কেন হচ্ছে না, ভেতরকার খবর আমাদের দিচ্ছে, আমরা জিজ্ঞেস করছি। গতকালের আগে তো আমার দায়িত্ব সব ছিল, কেন ভাই কি অসুবিধে? বললো করলেই নাকি চারিদিকে বিস্ফোরণ শুরু হবে, তাই চেপে রাখা। আবার ওই একই থিওরি, অসুস্থ গায়ে চাদর ঢেকে দাও, তাতে যদি সারলো সারলো, নয়তো না সারলো না সারলো, চিকিৎসা করতে হবে না। এবার গতকালের ঘটনাটা বলি। রিতেশ গতকাল বিভিন্ন টিভিতে বলেছে
গত পরশু আমি যাচ্ছিলাম, সেই সময়, এখন সবাই জানেন, আমি ঠাকুরনগরে যাচ্ছিলাম গত পরশু। সেই সময় একজন সাংবাদিক, সে আমাকে বলল, জয়প্রকাশ দা আপনার হোয়াটসঅ্যাপটা দেখুন। আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম, দিন 23শে জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মদিন। আমার ওইটা দেখেই আমার একটা ঘটনা মনে পড়ে গেল। 1939 হবে আমার যতদূর যদি ভুল না করে, সুভাষচন্দ্রের উপর চাপ এসেছিল যে কংগ্রেস প্রেসিডেন্ট থেকে পদত্যাগের। তো সুভাষচন্দ্রের জন্মদিনে একটা ওইটা পেতে আমার মনটা ওই দিনটার জন্য একটুখানি ভালো লাগলো। এবং তাতে বললেন কোন কবের মধ্যে উত্তর দিতে হবে বলেননি, কোন স্পেসিফিক চার্জ নেই, শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তুমি উত্তর দাও, কেন ব্যবস্থা নেওয়া হবে না? কিসের জন্য শৃঙ্খলা ভঙ্গ? বয়ান। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তার কারণ শাস্তিটা আগে হয়ে গেছে। বলছে বিচার পরে হবে, আগে শাস্তিটা হোক, কর বিচার তো পরে হবে, ইনভেস্টিগেশন আরো পরে নাকি? আমরা জানতাম ভারতীয় পেনাল কোড আগে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের উপরে বিচার, আর তারপরে শাস্তি হয়। এটা বাচ্চা বাচ্চা ছেলেও জানে। আমি হঠাৎ এখানে জানলাম যে এটা আলাদা, এখানে প্রথমে শাস্তি, তারপরে বিচার, তারপরে ইনভেস্টিগেশন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তুমি তারপরে তদন্তই করনি, নিজেই স্বীকার করছো। গতকালের চিঠির কথা বলছি। তো পরশুদিনের চিঠিতে জানলাম একজন মিডিয়া বন্ধুর কাছ থেকে যে আমাকে শোকজ করা হয়েছে, এবং তার সঙ্গে রিতেশকেও করা হয়েছে। ঠিক আছে, আমি চিঠি পাইনি, আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, আমি পাইনি, অফিসিয়াল চিঠি পাইনি। আমি সেই অফিসিয়াল চিঠি আমি দেখলাম শেষকালে গিয়ে 3টে পাঠানো হয়েছে আমাকে। আমার বন্ধু পত্রকার হোয়াটসঅ্যাপে সেই চিঠির পুরোপুরি চিঠির ছবি পাঠিয়ে দিয়েছেন, আর 5টার সময় আমার মেলে ঢুকছে সেই চিঠি। আর আজকে আমি পেয়েছি, আপনাদের জানিয়ে রাখি, স্পিড পোস্টে আজকে বেলা 11টার সময় সেই চিঠি আমার কাছে ডেলিভারি হয়েছে। কিসের শৃঙ্খলা ভঙ্গের কথা বলছেন ওনারা? প্রথম হচ্ছে নিজের দিকে আয়নায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে শৃঙ্খলা ভঙ্গ প্রথম কে করলো? যে একটা দলের মধ্যে মাননীয় সভাপতি বারবার বলছিলেন যেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, দলের মধ্যে এটা মিটে যাবে। সেই দলের আভ্যন্তরীণ ব্যাপার যদি হয় মাননীয় সভাপতি, তাহলে দলের যারা চিঠিটা করলো করে প্রথমে মিডিয়াকে দিল, আগে মিডিয়া ট্রায়াল শুরু করলো একদিন আগে থেকে। 22 তারিখ রাত থেকে আপনারা জানেন চিঠি ইস্যু হবে, জানেন তো? 23 তারিখ সকালের সমস্ত খবরের কাগজ, 22 তারিখ রাত্রে সব ইলেকট্রনিক মিডিয়া ক্যারি করছে এই নিউজ। জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিকে শোকজ করা হতে চলেছে, চিঠি তৈরি। তারপরে যখন চিঠি তৈরি হয়ে আসলো তখন প্রথমে মিডিয়ার কাছে গেল, তারপরে গেল আমাদের কাছে। এটা কোন ধরনের আভ্যন্তরীণ বিষয়? মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কথা লেখা হয়েছে সম্পূর্ণ ভুল। আমি দলবিরোধী কোন উক্তি কারুর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কোনোভাবে কোনো মিডিয়াতে করিনি। হ্যাঁ, শান্তনুবাবু কোর্ট গেস্ট হাউসের বাইরে বলছিলেন যখন, আমি পাশে দাঁড়িয়েছিলাম, মিনিস্টারের পাশে। তাহলে তো এই যদি ইয়ার্ডস্টিক হয়, তাহলে তো লোকে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর পাশেও তোমাকে ভয় পাবে। সেন্ট্রাল মিনিস্টারের পাশে দাঁড়িয়ে আছি, সেটাই কি ঘটনা? আমি বলেছি মিডিয়াতে তার আগে, এইসব ঘটনা শুরু হওয়ার আগে, যে গ্রাউন্ড লেভেলে মানুষ কষ্টে আছে, বিজেপির কর্মীরা কষ্টে আছে,
100 বার কর্মীদের জন্য বলেছি, এটা দলবিরোধী নয়। বিজেপির দলের কর্মীদের কষ্ট যদি আমি প্রকাশ করি, কোন নিয়মে সেটা দলবিরোধী হয়। কিন্তু সেটা শোকজ হলো, গতকাল আপনারা জানানো উচিত। এবং রিতেশ যেটা গতকাল বলেছে আমি সেটা পুনরুক্তি করছি, তারপর রিতেশ হিন্দি বা কিছুতে ও সংযোজন করবে। সেটা হচ্ছে যে ইলেকশনের পরে, ইলেকশনের আগে নানাভাবে বহু নেতা নেত্রী বিজেপির তারা দলবিরোধী মন্তব্য করেছেন, তাদের নিশ্চয়ই কারণ আছে। প্রশ্ন এখানে যে সেখান থেকে যে দলবিরোধী মন্তব্য করেনি, অন্তত আমি জানি রিতেশও পরশুদিন আগে, তার আগে দলবিরোধী মন্তব্য করেনি, যতক্ষণ না জানতে পেরেছে শোকজ হচ্ছে। তাহলে কিসের জন্য? আমার ধারণা এই বর্তমান যারা পার্টি চালাচ্ছেন তারা নানা কারণে ভয় পেয়েছে। এই কারণেই যে শান্তনু ঠাকুর তিনি মতুয়াদের নিয়ে এবং অন্য অন্য জনজাতি নিয়ে মুখ খুলেছেন, কেন তাদের ইগনোর করা হয়েছে। এবং তার সঙ্গে বিভিন্ন এমএলএ এবং সারা জেলার লোকজন যখন এক জায়গায় হতে শুরু করেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তারা ভয় পেয়ে তাড়াতাড়ি মনে করেছেন যে কিছু লোককে শাস্তি দিয়ে ব্যাপারটাকে আটকানো হোক, যাতে জেলা ভিত্তিক সাধারণ কর্মী এই ভয় পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ না করে, এক জায়গায় আসার সাহস না দেখায়। আমি তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা এই ভেবে এই সাসপেনশন বলুন বা এই বরখাস্ত কথাটা ব্যবহার করেছেন, সেইটা করুন। 24 ঘন্টার মধ্যে শোকজ 24 ঘন্টার মধ্যে দাঁড়িয়েও দিলেন, কিছুই হলো না, শুধু দুটো চিঠি। চিঠি লিখতে তো আর বেশি সময় লাগে না, অসুবিধা হয় না। তাদের জানিয়ে রাখে তারা বিজেপির পতাকা কাঁধে লড়াই করতে পারে, তারা আপনাদের ওই কাঁচের ঘরের ভেতর থেকে দেওয়া হুমকিকে ভয় পেয়ে তারা সংগঠিত হবে না, এটা অধিক স্বপ্ন দেখছেন। তারা ওই পতাকাটা কাঁধে নেওয়ার জন্য মার খেয়েছে, জেল খেটেছে, বাড়ি ছাড়া হয়েছে। তাদেরকে এইভাবে তারা যদি তৃণমূল কংগ্রেসের ভয় না পেয়ে তারা বিজেপির পতাকা কাঁধে নিয়ে লড়াই করতে পারে, তারা আপনাদের ওই কাঁচের ঘরের ভেতর থেকে দেওয়া নমস্কার। জয়দা যেটা বলেছেন আমি রিপিট করব না। এটা অনেক স্বপ্ন দেখছে। বিজেপি সত্যি পার্টির ডিফারেন্স, সেখানে পার্টির নিচের তলার লোকজন তারা ওই পতাকাটা নিয়ে রাস্তায় নামার জন্য তারা কারুর অনুমতি কিংবা কারুর শক্তি বা ভয় দেখানো সেটা তারা গ্রাহ্য করে না। এইটুকুনি আমার বলার ছিল। ধন্যবাদ। এবার রিতেশ বলবে কিছু। আপনাদের জ্ঞাতার্থে জানাই, রাজ্য বিজেপির পক্ষ থেকে 13 তারিখ আপনাদের কাছে একটা পার্টির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত সেল এবং ডিপার্টমেন্টকে ডিসলভ করে দেওয়ার একটা চিঠি আসে। তো সেই চিঠি মানে যা ডিপার্টমেন্ট সেল ছিল তাকে ডিসলভ করে দেওয়া। তো যদি ডিসলভ হয়ে গেল তাহলে ডিসিপ্লিনারি কমিটি অফিসিয়াল বিজেপি খবর খাইয়ে 50-এ আমি মেল পেলাম। সারা রাত সকালবেলা সমস্ত কাগজে খবর চলছে যে বিজেপির 2 নেতা শোকজ হতে চলেছে। চিঠির মধ্যে কোনো সময়সীমা নেই। জয়দা বা রিতেশ কোথায়
কোথায় কখন কোন বক্তব্য রেখেছে যেটা দল বিরোধী নেতৃত্বের সমালোচনার পর্যায়ে পড়ে সেটা উল্লেখ নেই। তো যারা চিঠি লিখতে পারে না এমন সকল তৎকাল বিজেপির নেতাদের কাছ থেকে রিতেশ তেওয়ারি এবং বাকিরা যারা এই মুখ খোলার কাজ শুরু করেছেন তাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। এক। 2 নম্বর কথা, গতকাল বিকেলবেলা আপনারা যারা অফিসিয়ালি বিজেপি ভিট করেন তারা রাজ্য সভাপতিকে জিজ্ঞাসা করেছিলেন যে যাদেরকে আপনারা শোকজ করেছেন সেই চিঠির মধ্যে কোনো সময়সীমা নির্ধারিত করে বলা নেই। তখন তিনি বললেন এটা দলীয় ব্যাপার, তারা খুব শীঘ্রই উত্তর দেবে এবং আমরা এটা তাড়াতাড়ি মিটিয়ে নেব। এবং পরবর্তীকালে দেখা গেল আমি একটি চ্যানেলের লাইভ শোয়ে ছিলাম, শো শুরু হয়েছে 8টায়, আমি মেল পেয়েছি 8:03 যে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক শব্দটা অনেকদিন ধরে ব্যবহার হয়েছে, কিন্তু জয়প্রকাশ মজুমদারের রিতেশ তেওয়ারি ছাড়া কোন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এই সাময়িক শব্দ ব্যবহার হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা উত্তর রাজনৈতিক ইতিহাসে তখন আমি তাকে বলেছিলাম, সেই বক্তব্যটাই আজকে আমি আবার বলছি, যে আমাদের ওপরে পার্টির এই তৎকাল বিজেপির সকল ওই শব্দটা যে বরখাস্ত এদের আগে কেউ ব্যবহার করেছেন বলে আমার অন্তত মনে হয়। আর আপনারা যদি শুনে থাকেন আপনারা বলবেন, তারা আমি একটু সমৃদ্ধ হব। দ্বিতীয় বিষয়, 22 তারিখ যখন ইংরেজির একটি প্রথম সারির দৈনিক রিয়াকশন যাওয়ার জন্য প্রথম ফোন করে, তখন আমি তাকে বলেছিলাম সেই বক্তব্যটাই আজকে আমি আবার বলছি, যে আমাদের ওপরে তারা সারা জীবন ধরে স্ব ক্ষেত্রে প্রচুর পয়সা রোজগার করেছেন। তার মধ্যে কেউ কেউ মমতা ব্যানার্জির আশীর্বাদে নিজের স্ত্রীকে চাকরি পর্যন্ত পাইয়ে দিয়েছেন, কেউ পার্থ চট্টোপাধ্যায়ের আশীর্বাদে স্ত্রীকে বাড়ির কাছাকাছি স্কুলে নিয়ে আসতে পেরেছেন। এই ধরনের নেতারা এই চক্রান্তটা শুরু করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে। তার কারণ আমরা দেখেছি 2021-এর ফলাফলের পর দলের একটা বৃহত্তর অংশের মধ্যে এটা ধারণা হয়েছিল যে যা কিছু ঘটেছে এর জন্য কেন্দ্রের যে নেতা মাননীয় কৈলাস বিজয়বর্গী, শিবপ্রকাশজি, অরবিন্দ মেনন এরা অনেক অংশে দায়ী। অনেক নেতা তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। কিন্তু বিগত 8-9 মাসের ঘটনা প্রবাহ থেকে যদি আমরা সমস্ত বিষয়কে যদি সংগ্রহিত করে একটা জায়গায় নিয়ে আসি, তাহলে দেখা যাবে বিধানসভায় পার্টি যে যে ভুলগুলো করেছিল, যেটা একটু আগে মাননীয় জয়প্রকাশদা উল্লেখ করেছেন, ক্রমাগত ভাবে পার্টি সেই ভুলগুলো করে চলেছে। আপনার এখানে বহু লোক আছেন, আমি কারোর নাম স্পেসিফিক বলছি না। 2021-এ বিজেপি এবার 200 পার স্লোগান ছিল। আমি একটু পিছিয়ে যেতে চাই। 2009-এর লোকসভা নির্বাচন, 2008-এ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলার 2টি জেলা পরিষদ তারা দখল করেছিল, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তারপরে সেই পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা নির্বাচন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচন লড়ছে। সেই লড়াইয়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি একটি আসন জয়লাভ করেছিল দার্জিলিং এ। যশবন্ত সিং জিতে এসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে। পার্টি ভোট পেয়েছিল 4%। যদি যশবন্ত সিং এর ভোটের বাদ দেওয়া যায় তাহলে ভোটটি ছিল প্রায় 2%। সহকর্মী প্রাণের বিনিময়ে এই জায়গায় পার্টিটা আমরা দাঁড় করিয়েছিলাম। আজকে তাদের সম্পর্কে এই তৎকাল বিজেপির কিছু নেতারা যারা তৃণমূল পেয়েছে কয়েকটা চ্যানেলকে আজকে তারা কারা বাদ করলেন? প্রতাপ ব্যানার্জি
সহসভাপতি ডক্টর বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সাংবাদিক সম্মেলন থেকে জয়প্রকাশ মজুমদার, রিতেশ তেওয়ারি, সায়ন্তন বসু, আগে আরো লোকজন আছেন, বাকি সবার নাম বলছি না। এরা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি 2021-এ। যদি এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এরা নির্বাচনে পরাজিত হতে, তাহলে ব্যর্থ নেতার তকমা লাগিয়ে দিলেও একটা যুক্তি থাকত। উল্টো দিকে আমরা দেখলাম একজন তরুণ নেতা, আজকের নেতা, সেই তৎকাল টিমের অন্যতম অধিনায়ক, যিনি যার নাম সন্ধ্যেবেলা ঘোষণা হওয়ার আগে তিনি তার সংবাদপত্রে যেখানে চাকরি করতেন সেখানে রেজিগনেশনটা পাঠিয়েছিলেন। তিনি নির্বাচনে পরাজিত হলে তিনি পার্টির সাধারণ সম্পাদক হয়ে গেলেন। আর এক তরুণ নেতা, সে যদিও বিজেপিটা 5-6 বছর করছে, তরুণ ছেলে, ভালো ছেলে, আগামী দিনে সে পার্টির অনেক লড়াই করতে পারে, অঙ্ক সার্জন, হি হ্যাজ এ ব্রাইট ফিউচার, কোনো পার্সোনাল বিষয় নয়। সে নির্বাচনে পরাজিত হয়ে তাকে যুব মোর্চার মতো জায়গায় প্রেসিডেন্ট তৈরি বানিয়ে দেওয়া হয়। আরো লোকজন আছেন, আমি তাদের নাম বলছি না। এই যে ভিন্ডিকটিভ পলিটিক্স আমরা দেখলাম, তার কারণ তাদের লক্ষ্য তৃণমূলকে লক্ষ্য বিজেপির সংগঠনকে দখল করা। আর এদের সমর্থন করছেন মিস্টার ভার্চুয়াল, মিস্টার টুইটার মালবিয়া। আজকে এক দিল্লি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিলেন এই প্রেস কনফারেন্সের আগে। এই টুইটার মালবিয়া এবং ভার্চুয়াল চক্রবর্তী মিলে যে খেলা শুরু করেছে, এই টুইটার মালবিয়া নাকি পার্টির আইটি দেখে, সারা দেশ জুড়ে নির্বাচন হলে তিনি তার ওখানে পোস্টিং হয়, আর যেখানেই তার পোস্টিং হয় সেখানে তিনি ভেন্ডার নিয়োগ করেন বাংলা, সেই রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে। তার পেছনের অভিসন্ধি কি, এটাও তদন্তের বিষয়। যেরকম আমাদের এই গোটা পার্টিকে কার্যত বাদ দেওয়া হয়েছে, এটা তদন্তের বিষয়, এটাও তদন্তের বিষয়। আমাদের লড়াই বিজেপির সাথে নেই। মাননীয় নরেন্দ্র মোদী আমাদের নেতা, অমিত শাহ নেতা, জগৎপ্রকাশ নাড্ডা আমাদের সভাপতি, সুকান্ত মজুমদারকে আমি কালকেও বলেছি, নতুন সভাপতি হয়েছেন, তার রাজনৈতিক আয়ু কম, শিক্ষিত ছেলে, সে চাপের মধ্যে আছে, সে বোঝা যাচ্ছে যে কাগজ সই করছে, সে জানেই না কোন কাগজে আমি সই করছি। কারণ তার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, সে না যার সংগঠনের দায়িত্ব আছে, সাধারণ সম্পাদক সংগঠন, তাদের বিন্দু মাত্র কোনো কনস্টিটিউশনের ধারণা নেই। সেই সমস্ত শহীদ কর্মীদের পাশে না দাঁড়িয়ে, পোস্ট পোল ভায়োলেন্সের লোকেদের লড়াই না লড়ে, এবং আজকে বিজেপি নেতাদের তারা বাদ দিতে চাইছেন মিথ্যে অভিযোগ দিয়ে। আবার চ্যালেঞ্জ থাকলো, আপনারা বলেছেন না, আজকে এইখান থেকে চ্যালেঞ্জ করছি, আপনারাও আসুন জেলা সফরে, আমরাও যাচ্ছি জেলা সফরে, দেখি কতজনকে সাসপেন্ড করতে পারেন আপনারা, কতজনকে সাময়িক বরখাস্ত করেন, এটা সময় বলে দেবে। কারণ আমরা রিয়েল বিজেপি, 6 নম্বরে যারা রয়েছেন এই তৎকাল বিজেপির 1 পয়েন্ট এজেন্ডা, তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া। এটুকুই আমাদের পক্ষ থেকে বলার ছিল, বাকি আপনারা প্রশ্ন করতে পারেন। বলছি, আপনি প্রথমেই মানে সাংবাদিক বৈঠকের শুরুতে আপনি বললেন বিজেপির উত্থানকে, যে রাজ্য বিজেপির উত্থানকে কেন্দ্রের এবং রাজ্যের কিছু নেতা চায় না। আপনি কি স্পেসিফিক করবেন যে এই যে আপনার এই বক্তব্যটা কি ঠিক? আমরা 2019-এর, আমি যেটা বলেছি আবার বলছি, 2019-এর নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য বিজেপি পেয়েছিল এই রাজ্যে, এবং একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে এবার লড়াই তৃণমূল আর বিজেপি, এবং আরো শক্তি সঞ্চয় করে বিজেপি বোধহয় পরাজিত করে। এইরকমই হিস্ট্রি লেখা হবে আজকে সামনের দিনে, যে 2019-এর এই এগিয়ে যাওয়া আর 2021-এর পেছিয়ে যাওয়া। আমি আপনাকে আরো একটা কথা এর মধ্যে জুড়ে দিচ্ছি, তখন বলিনি, যে প্রচারের অভিমুখ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে জায়গা দিয়েছিল। আপনারাও জানেন, বাংলা বাংলার মেয়েকে চায়, এইরকম একটা স্লোগান নিয়ে নেমেছিল ওরা।
এবং সেই ক্ষেত্রেই এই বাঙালি অস্মিতা, বাঙালি আজকে জানেন চিত্তরঞ্জন দাসও, তাকেও নতুন দল করতে হয়েছিল কেন্দ্রের সব নেতাদের বিরুদ্ধে। সুভাষচন্দ্রের ক্ষেত্রে হয়েছে, বিধান রায়, আপনারা বিধান রায়ের সঙ্গে নেহরুর চিঠির চাপাটি পড়বেন, কি অখুশি ছিলেন। আজকে এই বাঙালি অস্মিতা যেটা, সেখানটা আমরা ছুঁয়েও দেখলাম না। সেই জায়গাগুলো যখন আজকে বিশ্লেষণ পেছন ফিরে তাকাবেন, কোন ইতিহাসকার লিখবেন, তখন এটাকে একটা ওই হিস্টোরিক ব্লান্ডারই বলবেন। সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটাও পরে বোঝা যাবে। কি করবেন এখন আপনারা? কেন্দ্রীয় নেতৃত্বের দিকে কেন্দ্রীয় পার্টি তো, এবং তারা এইটা করার সময় আমার পরিষ্কার কথা, এই সমস্ত ঘটনা হওয়ার সময় বাংলার নেতৃত্বকে কিভাবে জব্দ করার পরিকল্পনা হয়েছিল, এক। দ্বিতীয়, আজকে আপনারা ধরে নিন, যার কথা রিতেশ বললেন, যে আমাদের দলে একটি অদ্ভুত পোস্ট আছে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন। বাদ বাকি সমস্ত জায়গায় পোস্ট নির্বাচিত হয়, এই একটি পোস্ট ছাড়া। পার্টি অফ ডিফারেন্স, পার্টি উইথ ডেমোক্রেসি। একটি পোস্ট হচ্ছে নির্বাচনের ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে। কিন্তু এই পোস্টটা শুরু হয়েছিল কিভাবে, আপনাদের ইতিহাস বলে দিই। এগুলো আজকে আমি তুলছি, সামনের দিনে আরো উঠবে। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন গোলওয়ালকারের কাছে নতুন পার্টি করবেন বলে, বলেছিলেন আমাকে সাহায্য করো। স্বয়ংসেবক গিয়ে সাহায্য করেছিলেন গোলওয়ালকার, যে তুমি একটা পার্টি করছো। তর্ক ছিল অনেক সেই সময়, হিন্দু রাষ্ট্র না ভারতীয় রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, আমি সেগুলোতে যাচ্ছি না। তখন তাদেরকে সাহায্য করা হয়েছিল কাদের দিয়ে? অটল বিহারী বাজপেয়ী। স্বয়ংসেবকদের মধ্যে যাদের দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে সহায়তা করার জন্য নতুন পার্টি জনসংঘ তৈরি করে সেটাকে চালানোর জন্য অটল বিহারী বাজপেয়ী, দীনদয়াল উপাধ্যায়, সুন্দর সিং ভান্ডারী, জগদীশ প্রসাদ মাথুর, ভাওরাও দেবরাজ এবং জগন্নাথ রাও যোশী, এদের দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বয়ংসেবকদের দিয়ে বলে এটা এই পার্টির জন্য হোক। আমি পুরো পড়ে আমি কোথাও দেখিনি যে কোথাও না আরএসএস না বিজেপির কোথাও এরকম লেখা আছে যে এই পোস্টটা বিয়ন্ড অল কোয়েশ্চেন হবে, এবং এটা একটা জায়গা থেকে বসিয়ে দেওয়া হবে মাথার উপরে, এবং তিনি সর্বতভাবে দলের নিয়ন্ত্রক হয়ে উঠবেন। এটা কোথাও লেখা নেই, কিন্তু এটাই আস্তে আস্তে পরে শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে আস্তে 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 এটাই ঘটনা হয়ে গেছে। সেটাই আমি বললাম যে আজকে যদি আমরা দেখি, আমি আপনাদের একজনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠনের একটি বক্তব্য আমি বললাম, আপনার পরিষ্কার আমাদের সামনেই শুনেছি যে পশ্চিম बंगाल का किसी को दरकार नहीं है, हम लोग आके जिता के दिखा देंगे। জয়দাবার কোশ্চেনটা অসম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে আপনার অভিযোগের আঙুল নেতৃত্বের দিকে, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব বাগদার বিজেপিকে হারিয়ে কার লাভ করিয়ে দিতে চেয়েছিল? দেখুন, সব প্রশ্নের উত্তর এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পাওয়া যায় না। ঘটনার তাৎপর্য পরম্পরা দেখে তার মধ্যে থেকে ইনফারেন্স টানতে হয়।
এবং সেই ইনফারেন্স টানার সময় অনেকের ইনফারেন্স বা তাদের রিমার্ক আলাদা আলাদা হতে পারে। সেই জন্য আমি এখানে একদম সঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফারেন্স করছি না। কিন্তু একটা কথা আমি বলছি, আজকে তো এটা ঘটনা যেটা তৃণমূল কংগ্রেস অনবরত অভিযোগ করে এসছে যে চার্টার প্লেনের যে যাওয়া সেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে করেছে। বিজেপির যারা নিচু তলার কর্মী তারা করতে পারেনি, কিন্তু সেই একই প্রশ্ন তাদের বুকে দগদগ করে জ্বলছিল যে আজকে যাদের চিনলাম না হঠাৎ কালকে, সেটা সাধারণ কর্মীদের বুকে লাগেনি? যারা এতদিন ধরে বুথ করেছে, মন্ডল করেছে, জেলা করেছে, তাদের মনের ইচ্ছে হয়নি যে এবারকার সাধারণ নির্বাচন হচ্ছে আমার এখানে আমি এতদিন ধরে 20 বছর ধরে কাজ করছি, এবার আমি টিকিট পাবো? যার এই জন্যই আমি যে কথা বলেছি যে ভোট পরবর্তী পর্যালোচনা করা হয়নি, চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ক্ষতস্থান। বিভিন্ন স্টেটমেন্ট নেই, সবটাই আগে থেকে পূর্ব নির্ধারিত যে সাসপেন্ড করতে হবে বা এক্সপেন্ড করতে হবে থাকলে সেই চিঠির মধ্যে নিশ্চয়ই শুনছেন, তাহলে ওই চিঠির বয়ানে এটা লেখা হয়েছে কেন যে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত? তদন্ত প্রক্রিয়াটা তাহলে কি হবে? আপনি বললেন আপনি দলে নেই, সামান্য নেই বাদ দিন না, সাময়িক সাসপেন্ড আমি ধরে নিচ্ছি বরখাস্ত নিশ্চয়ই, যেহেতু ইংরেজি যেখানে লেখা আছে, বিজেপির সর্বভারতীয় বিজেপির ওয়েবসাইটে যে কনস্টিটিউশন তার থেকে আমি নিয়ে এসেছি এবং সেখানে তাহলে আপনার বলে দিতে হতো যে আপনি, কিন্তু তদন্ত শেষ হওয়া পর্যন্ত না শেষ হওয়া পর্যন্ত এটা বলে কি বোঝাতে চেয়েছি? আমরা এতক্ষণ ছিলাম সাংবাদিক সম্মেলনে। আপনারা দেখছিলেন যে বিজেপির যে সাময়িক বরখাস্ত করা হয়েছে যে দুই নেতাকে, অর্থাৎ জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তেওয়ারি, তারা দুজনেই আজ সাংবাদিক বৈঠক করছেন এবং তাদের বক্তব্য যে রাজ্যের বিজেপি কর্মীরা ভালো নেই,
তাদের বক্তব্য যে দল বিরোধী কোনো রকম মন্তব্য না রিতেশ করেই একটা কিন্তু কথা তারা বলেছে, আপনার- সাসপেন্ডেড হলেন, তাদেরকে সাসপেন্ড এটাও করা জানিয়ে হলো। দিই। উনি বলছেন না ডিসিপ্লিনারি কমিটি, তাদের এই যে মাননীয় সাসপেন্ড করা হয়েছে এটা সভাপতি একেবারেই সুকান্ত সঠিক মজুমদারের কাজ নয়, এমনটাই 1 নম্বর বক্তব্য তাদের। কোনো নির্দিষ্ট পরিচ্ছেদ। অভিযোগ নেই আমার বিরুদ্ধে, Of যারা চিঠি লিখতে পারেন না তারাই দল চালাচ্ছেন, এমনটাই জানিয়েছেন রিতেশ। by the either national অনেকেই এমন আছেন যারা শুধুমাত্র মধুভোগ করার জন্যই পার্টিতে এসেছেন, এমনটাই বক্তব্য রিতেশের। প্রেসিডেন্ট না, এক্সিকিউটিভ। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি। 23শে জানুয়ারি তাদের সাসপেন্ড করা হয় এবং তাদের দুজনেরই বক্তব্য যে নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও তাদের সাসপেন্ড করা হয়েছে। কমিটি নয়, সেই কমিটিতে কারা আছে সেটা কি আপনি সকলের জ্ঞাতার্থে ঘোষণা করেছেন? আজকে জেলার কোন মন্ডলের সভাপতি সে যদি কোনো কমপ্লেন করতে চায় ডিসিপ্লিনারি পার্টিতে থাকবেন না পার্টি ছাড়বেন। জয়দার যে বক্তব্যটা ছিল গোটা নির্বাচনের পর তিনি তার অবজারভেশন শেয়ার করেছেন। পার্টির বিরুদ্ধে জয়দা বলেনি, আপনারা রং ইন্টারপ্রিটেশন করবেন না। জয়দা ফিল করেছেন 40% পার্টি, 2% আরো ভোট পার্টি পাড়ালে রাজ্যে নতুন সরকার গঠন হবে। 250-র বেশি আমরা সহকর্মী হারিয়েছিলাম, সেই জায়গায় গিয়ে আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু আমাদের সাসপেনশন কেন্দ্রীয় নেতৃত্ব করেনি। আমাদের সাসপেনশন কেন্দ্রীয় নেতৃত্বের একজন প্রতিনিধি, যার একজন ব্যক্তির অধিকাংশ জেলার কর্মীরা আমাদের সঙ্গে আছে, এদের সঙ্গে থাকবে ওই অফিসে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রাপ্ত কিছু সিকিউরিটি গার্ড এবং সঙ্গে থাকবেন কিছু ওই তৎকাল বিজেপি নেতারা যারা মধু খেতে এসছে। যদি 2024-এ সরকার গঠন না হয় তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা পার্টির জন্য, পার্টি বাঁচানোর জন্য লড়াই শুরু করেছি। এই লড়াই আগামী দিনে অব্যাহত থাকবে। ধন্যবাদ। কি করবেন আগামী দিনে আপনাদের না, একটা কাছে উপস্থাপিত করার কথা যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তারা হঠাৎই অদ্ভুত কিছু, আমি বলবো বেআইনি কাজ করেছে। যে একটা শোকজ, সেই শোকজটাও হচ্ছে আইন মাফিক করা হয়নি, যেখানে মেনশন করা হয়েছে যে সেই চিঠিতে যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি আছে কিনা বা কিভাবে করা হয়েছে সেটাও স্থির নয়। এবং তার 24 ঘন্টার মধ্যে উত্তর পাওয়ার আগেই তারা বরখাস্ত, সাময়িক বরখাস্ত করেছেন। বরখাস্ত কথাটাও আমরা জানি না। এইরকম পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীরা তাকিয়ে আছে আমাদের দিকে যে আমরা এই ঘটনার প্রতিবাদ করি কিনা, তাদের বক্তব্য তুলে ধরি কিনা, তাদের যে কষ্ট, তাদের যে অসহায় অবস্থা সেইটার দিকে আমরা মনোনিবেশ করি কিনা। এবং রিতেশ যেটা বলেছে এবং দুদিন আগে মাননীয় শান্তনু ঠাকুর যেটা বলেছেন যে জেলায় জেলায় যাদেরই মনে কষ্ট আছে, যারা বিজেপি করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছেন, যাদের মনে ক্ষুব্ধতা আছে, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের।